১৯৭১ সালের ২৫-২৬ মার্চ কালো রাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি। ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিলেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ। তাদের বর্ণিত ঘটনাবলী ছিল অতি করুণ এবং মর্মান্তিক। ২৫শে মার্চের কালোরাত্রি শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অবধি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলের সেনাপ্রধান ১৯৭১ সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল। তাদের সাথে জনগণ কোনোরূপেই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগসমূহের বাঙালি কর্মচারী বৃন্দের আন্তরিকতায় যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি। সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র। বেঈমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এ বিপ্লবের শিকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়। বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন ২৫শে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। জনাব হাইকেল এর বর্ণনায় ২৫শে মার্চের মধ্যরাত্রি প্রায় 11:30টায় পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল পুলিশের হেডকোয়ার্টার্স মতিঝিল এবং ইপিআর এর সদর দফতর পিলখানায় মূল আঘাত হানা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিন গান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিং এর আওয়াজও শোনা যায়, সাথে মুমূর্ষু ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকুয়েলস, রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র। ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লিখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাঁজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্র গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের ২০০-এরও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। ২ দিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, পথে, হলগুলোর চত্বরে এবং কক্ষগুলিতে। ২ দিন পরে সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলোকে মাটি চাপা দেয়। গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনাব হেনরিক ভান্ডারা এইচডেন আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দি নিউ ইয়র্ক টাইমস এ এক প্রতিবেদন ছাপান। সেটা ১৪ জুলাই লন্ডনের দি টাইমস এ প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয়। পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমস এর সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। ২৭শে মার্চ সকাল ৯টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত।
হাজার হাজার ভীত সন্ত্রস্ত নর নারী প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপরও গুলি বর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামেগঞ্জে। পাক বাহিনীর নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকুয়েলস রাইফেল, মেশিন গান, এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মরণাস্ত্রসমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্ট নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়। সে রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আর্নল্ড জেইখলিন, জনাব মিশেল লরেন্ট, সাইমন রিং। তাদের মাধ্যমেই পরে বিশ্ববাসী 25-26শে মার্চ রাতের ঘটনাগুলি এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন রিং ডেইলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। খালাম্মা, নিম্মি এবং বাপ্পির দুঃসাহসিক পলায়ন। কলকাতা দূতাবাসের ডিফেকশনের পর চৌধুরী পরিবারের জন্য ঢাকা কিংবা পূর্ব পাকিস্তানের কোনো জায়গায় নিরাপদ ছিল না। কলকাতার মিশনের ডিফেকশনের খবরও আমরা জানতে পারি। এই খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করছেন সবার আগে। খবর পেলাম তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জান্তা। সবাই একমত হলেন, আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, মা ও নিম্মি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদের এক ফুপুর বাড়ি। কোনো জায়গায় বেশি দিন একনাগাড়ে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়িতে। সে বাড়িতেই ঘটল বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোনো এক কাজে। সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেলেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনই পেরুমামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেড করা হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের ভাবসাব বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গেই পেরুমামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে আমরা বেঁচে যাই সে যাত্রায়। এ ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগে প্রতিশোধ হিংসায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের। বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, আমিও যাব তাদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোমার বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই। মা ও সমর্থ বোনের পালিয়ে যাবার দায়িত্ব তার উপর বিশ্বাস করে দিয়ে দেয়া চলে না। আমাকেই নিতে হবে এ কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ি।
ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ির নবীনগর। সেখান থেকে সুযোগ মতো কসবা সেক্টর দিয়ে আগরতলা পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়েই ঠিক করতে হবে অবস্থা বুঝে। আনু মামা আলতু নানাকে সঙ্গে নিয়ে মা, নিম্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগর এসে পৌঁছালাম। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে, সেখান থেকে লঞ্চে নবীনগর একদম বাড়ির ঘাটে। নবীনগর গ্রামে খান সেনারা তখনও হানা দেয়নি, কিন্তু তবু দলে দলে হিন্দুরা সব বসতবাড়ি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বর্ধিষ্ণু নবীনগর গ্রামে খা বাড়ি বিশেষ পরিচিত। বড় আব্বা ও নানা দাপটশালী জমিদার হিসেবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবেও ভূষিত করেছিলেন। প্রাসাদপম জমিদার বাড়ির সামনে জোড়া দিঘি। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম। আনু মামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন। তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে। খান সেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহা খুশি। নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনেই ভুলে গেলাম ঢাকার দুর্বিষহ দিনগুলোর কথা। 25-26 মার্চ রাতের লোমহর্ষক অভিজ্ঞতা, বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা, 27 মার্চ সকালের তিক্ততা সবকিছু দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতন দা গ্রামের বাড়ির মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন আপনজন। বংশানুক্রমে তারা খাঁ বাড়ির জমিদারি তদারক করে এসেছেন। তিনিই সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার। সার্বিক দেখাশোনা ও পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধির অধিকারিণী, সবার অতি আদরের ছোট নানি বেগম আমির আলী খান ও কবির। ছোট নানির বড় ছেলে হবিগঞ্জের এসডিও জনাব আকবর আলী খান খসরু মামা খান সেনাদের শ্বেত সন্ত্রাসের বিরোধিতায় ইতোমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং সেই সময়ে আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করেছিলেন। ঠিক হলো আগরতলাতে খসরু মামার কাছেই যাব আমরা। একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মোমেন আমাদের গাইড করে সঙ্গে যাবে। সনাতনদা যাত্রার সব বন্দোবস্ত করে দেবেন। অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মোমেন অসীম সাহসীও বটে। ইতোমধ্যেই সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খান সেনাদের বুড়ো আঙুল দেখিয়ে। কসবা সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চোরা রাস্তাগুলো ওর নখদর্পণে। ঠিক হলো নৌকা যুগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী নদী বেয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জিটি রোড পর্যন্ত গিয়ে তারপর পদযাত্রা। বর্ডার পার হওয়ার পর পথে মধ্যে পড়বে একটি বড়সড় বাজার। সেখান থেকে ভাড়াটে গাড়িতে আগরতলা। বড় একটি গয়না নৌকা ঠিক করলেন নানি ও সনাতন দা। মাঝি মাল্লারা সবাই অত্যন্ত বিশ্বস্ত। দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাতে আল্লাহর নাম করে মোমেন, কবির ও আলতু নানাকে সঙ্গে করে নৌকায় উঠে পাড়ি জমালাম এক অজানা ঠিকানায়। দুর্যোগের রাতে খান সেনাদের চোখ অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলেই ঝড়ের রাতে নৌকা যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বদর বদর বলে মাঝি মাল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল। ভালো করে সাঁতার জানি না আমি ও নিম্মি দুজনেই। ঝড়ো হাওয়ায় মেঘনা বাপ হয়ে উঠেছে বিক্ষুব্ধ। বিশাল ঢেউয়ের পাহাড় ভেঙে নৌকা এগিয়ে চলল দুলতে দুলতে। ঢেউয়ের দোলা ও ঝড়ের তীব্রতার ভয়ে জড়সড় হয়ে চুপ করে বসে আল্লাহ রাসূলকে স্মরণ করতে থাকলাম সবাই। এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজরের ওয়াক্তে এক জায়গায় নৌকা ভেড়ালো মাঝিরা। সেখানে নেমে পড়তে হলো সবাইকে। শুরু হলো পদযাত্রা। ধান ক্ষেত পাট ক্ষেতের আলোর উপর দিয়ে কাদা পোলের উপর দিয়ে খালি পায়ে ছোট পাহাড়ি টিলাগুলো পার হচ্ছিলাম হেঁটে। পরনে সবার গ্রাম্য লেবাস। দুপুরের আগেই জিটি রোড এর কাছে পৌঁছে গেলাম আমরা। একটি পাট ক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন আর আমি বাপ্পি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম আমরা। রাস্তা ক্লিয়ার। ক্ষিপ্র গতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দূরের জঙ্গলে গা ঢাকা দেবার আগে খান সেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষে নেই, নির্ঘাত মৃত্যু।
পড়ি কি মরি সবাই দৌড়ে ছুটে চলেছি রাস্তা ক্রস করার জন্য। আর একটু গেলেই উঁচু রাস্তা। হঠাৎ মোমেন বলে উঠল, সবাই শুয়ে পড়ুন, খান সেনাদের টহল গাড়ি আসছে। তার নির্দেশে সবাই ধান ক্ষেতের কাদা মাটিতে অসাড় হয়ে শুয়ে পড়লাম। চারদিকে যতটুকু দৃষ্টি যায় ছোট ছোট পাহাড়, টিলা, ধান আর পাটের ক্ষেত। লোকজনের চিহ্ন মাত্র নেই। ধান ক্ষেতের কাদা পানিতে মুখ গুজিয়ে পড়ে থেকে সবাই প্রমোদ গুনছিলাম, যদি টহলদার খানসেনারা দেখে ফেলে। ভয়ে নিম্নির দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহ বাঁচানে ওয়ালা। খানসেনাদের গাড়িটা অল্প কয়েক গজ দূর দিয়ে উত্তর দিকে চলে গেল। ওরা ধানক্ষেত পড়ে থাকা মানুষগুলোকে দেখতে পেল না। গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগোচরে চলে গেলে সবাই উঠে এক দৌড়ের রাস্তা ক্রস করে অপর দিকের পাট খেতে গিয়ে বসে পড়লাম। একটু দম নেওয়া দরকার। মা বেচারির ডান পাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটির সিঁড়ি থেকে পিছলিয়ে গিয়ে। ভাঙা পাটা দমিয়ে ফুলে উঠেছে, অসম্ভব সহ্য শক্তিমান। মুখ ফুটে কখনো নিজের অসুবিধার কথা ব্যক্ত করে না, তাই শুধু বলল, একটু দম নেওয়া যাক। আমি ও নিম্মি মায়ের পায়ের অবস্থা দেখে বুঝতে পারলাম হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে তার। বুঝতে পারলেও কিছুই করার নেই। বাকিটা পথ হেঁটেই যেতে হবে তাকে। মাঝামাঝি পথ অতিক্রম করেছি আমরা। এখন থেকে বাকি পথের সবটুকুই পাহাড়ি, উঁচু নিচু পিচ্ছিল পথ। সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। মাকে উৎসাহ দেবার জন্য হেসে বললাম, মা, তুমি দেখছি হাঁটাতে আমাদেরও হার মানিয়ে দিলে। কষ্ট হচ্ছে না তো? কোনো জবাব না দিয়ে মা উঠে দাঁড়ালো। আবার শুরু হলো হাঁটা। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছালাম সেই বাজারে, বর্ডার এলাকার বাজার। কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গমগম করছে। চালের বস্তা ভর্তি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে। মোমেন বলল, আমরা পৌঁছে গেছি। ওই চাল বাংলাদেশ থেকে স্মাগলড হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ায়। কিছু দূর এগুতেই বাজারের অন্য প্রান্তে একইভাবে দাঁড়িয়ে আছে পাট ভর্তি ট্রাকের সারি। এগুলোও পাচার হচ্ছে বাংলাদেশ থেকেই। দীর্ঘ পথ চলায় সবাই তখন পরিশ্রান্ত। একটি চায়ের দোকানে বসে পানি, কিছু চা নাস্তা খেলাম সবাই। খাওয়া শেষে একটি পুরনো জিপ গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম। ছোট্ট জিপটাতে প্রায় 12 জন যাত্রী ঠাসাঠাসি করে ঢোকালো ড্রাইভার। কিছুই বলার নেই, এটাই রীতি। বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় 35 মাইল। পুরনো সেকেন্ড ওয়ার্ল্ড এয়ার আমলের জিপ। 12-14 জন যাত্রীর ভাড়ে আর্তনাদ করতে করতে কোনো মতে এগিয়ে চলল আগরতলার পথে। কিছু দূর যাবার পর গাড়ি থামিয়ে বনেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার। এভাবেই অতি কষ্টে প্রায় রাত 12টায় আমরা এসে পৌঁছলাম আগরতলা শহরে। শহর থেকে 5-6 মাইল দূরে এক পোড়া রাজবাড়িতে খসরু মামা ও আরও কয়েকজন পদস্থ বাঙালি অফিসার সপরিবারে অবস্থান করছিলেন। মোমেন জায়গাটা আগেই দেখে গেছে। জিপ থেকে নেমে রিকশা করে চলে গেলাম সেই আস্তানায়। রাজবাড়িতে পৌঁছে খুঁজে বের করতে বেগ পেতে হলো না খসরু মামাকে। খসরু মামা আমাদের সবাইকে দেখে অবাক। হ্যাঁ না বুঝি আপনারা? হ্যাঁ, পালিয়ে এলাম। মমিনী নিয়ে এসেছে আমাদের। ঢাকায় থাকা অসম্ভব হয়ে পড়ছিল। মুক্তিফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী, তার স্বপ্ন এবং পরিকল্পনা। মুজিবনগর হেডকোয়ার্টার্সে আমরা পৌঁছানোর পর কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এক বিশদ বিবরণ দিলেন। তিনি শুরু করলেন, তোমাদের মনে রাখতে হবে 25শে মার্চের পাক হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণের পর 26শে মার্চ থেকে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে প্রথমে ঝাঁপিয়ে পড়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক, প্রাক্তন ইপিআর, আনসার মুজাহিদ ও সশস্ত্র পুলিশ বাহিনীর বীর জওয়ানরা। 26-27শে মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বীর জওয়ানদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিয়েছিলেন ছাত্র, যুবক এবং আপামর জনসাধারণ। সর্বপ্রথম যুদ্ধ হয় নিয়মিত পদ্ধতিতে, আর এই পদ্ধতিতে যুদ্ধ চলতে থাকে মে মাস পর্যন্ত। শত্রুকে ছাউনিতে যথাসম্ভব আটকে রাখা এবং যোগাযোগের কেন্দ্রসমূহ তাদের কবজা করতে না দেওয়ার জন্য নিয়মিত বাহিনীর পদ্ধতিতে যুদ্ধ করা হচ্ছিল। নীতি গ্রহণ করা হয়েছিল যত
বেশি বাধা সৃষ্টি করা যায় তা সৃষ্টি করা হবে। যে সমস্ত ন্যাচারাল অবস্টেকল রয়েছে তা রক্ষা করতে হবে, সাথে সাথে শত্রুর প্রান্তভাগে এবং যোগাযোগের পথে আঘাত হানতে হবে। মূলত এটাই ছিল নিয়মিত বাহিনীর রণকৌশল। সংখ্যায় তুলনামূলকভাবে কম হওয়া সত্ত্বেও নিয়মিত বাহিনী অত্যন্ত বীরত্বের সাথে এ পদ্ধতিতে যুদ্ধ করে। কোনো কোনো ক্ষেত্রে একটি রেজিমেন্টকে দুটি ব্রিগেডের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয়। সংখ্যায় কম থাকায় নিয়মিত বাহিনীর রণকৌশলে পড়ে কিছু পরিবর্তন করা হয়েছিল। কমান্ডাররা ছোট ছোট প্যাট্রোল বা ছোট ছোট কোম্পানি প্লাটুনের অংশ দিয়ে শত্রুপক্ষের তুলনামূলক অধিক সংখ্যক সৈন্যকে এনগেজড করে রেখেছিলেন। একই সাথে শত্রুর উপর আচমকা হামলাও চালানো হচ্ছিল। এভাবেই চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, দিনাজপুর, যশোর, খুলনাতে যুদ্ধ পরিচালিত হচ্ছিল। সে সময় মুক্তিযোদ্ধা কমান্ডাররা বুঝতে পারছিলেন কেবলমাত্র নিয়মিত পন্থায় যুদ্ধ চালানো সম্ভব নয়, কারণ তখনকার পর্যায়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিল সর্বমোট 5টি ব্যাটালিয়ন। তাদের সাথে ছিল ইপিআর, আনসার, মুজাহিদ, পুলিশ, ছাত্র, যুবক ও জনতা। কমান্ডাররা ছাত্র যুবকদের অল্প কিছুদিনের ট্রেনিং দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যোদ্ধার সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন। এ ধরনের শক্তি দিয়ে পূর্ব পাকিস্তানে পাক বাহিনীর 3 থেকে 4টি ডিভিশনকে বেশি দিন ঠেকে রাখা কিছুতেই সম্ভব ছিল না। তাদের উপর্যুপরি আক্রমণের মুখে মুক্তিযুদ্ধের প্রতিরোধ ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল। সেক্ষেত্রে শত্রুপক্ষের বিশাল শক্তিকে ধ্বংস করে দেশকে স্বাধীন করা অসম্ভব হয়ে ওঠে। তখনই কমান্ডাররা অনুভব করেন তাদের প্রস্তুত হতে হবে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্য। এই 5টি ব্যাটালিয়নকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে এক বিশাল গেরিলা বাহিনী। একমাত্র বিশাল গণবাহিনীই পারবে শত্রুপক্ষের সংখ্যাগরিষ্ঠতাকে নিউট্রালাইজড করতে। এই গণবাহিনী এমনভাবে সংগঠিত করতে হবে যেমন মানুষের পেটের অন্ত্রে একটি শক্তিশালী জীবাণু অন্ত্রটিকে ধ্বংস করে দিতে পারে, তেমনি ভেতর থেকে শক্তিশালী দক্ষ গেরিলা বাহিনী শত্রুর অন্ত্রকেও বিনষ্ট করে দেবে। এছাড়া দেশকে স্বাধীন করা সম্ভব নয়, কারণ শত্রুপক্ষের সংখ্যা বেশি, ওদের বিমান বাহিনী রয়েছে, তাছাড়া সম্বলও রয়েছে অনেক বেশি। কর্নেল ওসমানীর কথা শুনে মনে প্রশ্ন দেখা দিল। 25শে মার্চ রাতে পাক বাহিনী যদি নিরীহ জনগণের উপর পৈশাচিক শ্বেত সন্ত্রাস না চালাতো, একই সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার, মুজাহিদ, পুলিশ এবং অন্যান্য সামরিক ইউনিটগুলোর বাঙালি সদস্যদের উপর হামলা না চালাতো, তবে কি স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটত? স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন বাঙালি বীর জওয়ানরা? এ ধাঁধার জবাব ঐতিহাসিকরাই আগামীতে খুঁজে বের করবেন, সে বিশ্বাস নিয়ে এগিয়ে চলমান। কর্নেল ওসমানী বলে চলেছেন, আমার বিশ্বাস ক্লাসিক্যাল গেরিলা ওয়ারফেয়ার করে দেশ মুক্ত করতে হলে বহুদিন যুদ্ধ করতে হবে এবং ইতিমধ্যে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ, সেটা ধ্বংস হয়ে যাবে। জনাব ওসমানীর কথায় টিপিক্যাল মধ্যবিত্ত সুবিধাবাদী চিন্তাধারা পরিষ্কারভাবে ধরা পড়ল। পৃথিবীর কোনো জাতি তাদের মুক্তি অল্প দাগে পেয়েছেন বলে আমার জানা নেই। যারা হয়তো বা পেয়েছেন তাদের সে স্বাধীনতা অর্থবহ হয়নি। প্রসূতির আঁতুড়ঘর থেকেই বিভিন্ন চক্রান্তের শিকারে পরিণত হয়েছে তাদের সে স্বাধীনতা। ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতার সুফল জাতীয় মুক্তি অর্জন করা সম্ভব হয়নি। নেতৃত্ব পৌঁছে দিতে পারেননি স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে। অদৃশ্য কলকাঠির নড়াচড়ায় যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছে, সে সমস্ত দেশের পুতুল সরকারগুলোর কাছ থেকে জনগণ পেয়েছে শুধুই বঞ্চনা, প্রতারণা আর দারিদ্র্যের অভিশাপ। কর্নেল ওসমানীর বক্তব্য শুনতে মনোযোগ দিলাম। যুদ্ধকে স্বল্পস্থায়ী করার জন্য এপ্রিল মাসেই আমাদের মাথায় একটি প্ল্যান এসেছে। একটি বড় গেরিলা বাহিনী গঠন করে ভেতর থেকে শত্রুর আঘাত হানতে হবে এবং পাশাপাশি নিয়মিত বাহিনীর ছোট ছোট ইউনিট অর্থাৎ কোম্পানি বা প্লাটুন দিয়ে শত্রুকে আঘাত করতে হবে এবং বিচ্ছিন্ন হবার জন্য তাকে বাধ্য করতে হবে, যাতে করে কনসেন্ট্রেটেড অবস্থা থেকে তারা ডিসপার্সড হয়ে যায়। এই বিচ্ছিন্নতার ফলে তাদের সংখ্যাগরিষ্ঠতা অকেজ হয়ে পড়বে। শত্রুপক্ষ ছোট ছোট গ্রুপে নিজেদের কমিট করতে বাধ্য হবে। তখন গেরিলা পদ্ধতিতে তার যোগাযোগের রাস্তা, বেতার সংযোগ, রিইনফোর্সমেন্টের পথ ধ্বংস করে তাকে ছোট ছোট
পকেট আইসোলেটেড করে চরম আঘাতে তাদের ধ্বংস করতে হবে। এজন্য আমার নিয়মিত বাহিনীরও প্রয়োজন রয়েছে। আমার এ পরিকল্পনা অনুযায়ী ডিটেইলড প্ল্যান ইতিমধ্যেই অস্থায়ী সরকার ও মিত্রদের কাছে পেশ করেছি। তাতে আমি উল্লেখ করেছি কমপক্ষে 2 লাখের মতো গেরিলা বাহিনী এবং 25,000-এর মতো নিয়মিত বাহিনী গড়ে তুলতে হবে। সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে কমান্ডারদের অধীনে যে সমস্ত মুক্তি ফৌজ রয়েছে তাদের ছাড়া এই ন্যূনতম শক্তি আমাকে অবশ্যই গড়ে তোলার অনুমতি দিতে হবে। বর্তমানে মুক্তিবাহিনীর মধ্যে রয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার মুজাহিদ, পুলিশ বাহিনীর সদস্যগণ, তাদের আমি বলি নিয়মিত বাহিনী। সদ্য ট্রেনিংপ্রাপ্ত ছাত্র যুবকদের বলি অনিয়মিত বাহিনী। ভারতীয়রা তাদের বলেন এফএফ, মানে ফ্রিডম ফাইটার্স। আমার মতে পরীক্ষিত মুক্তিযোদ্ধা ও তাদের সাথে নতুন রিক্রুটেড বীর জওয়ানদের ট্রেনিং দিয়ে 3টি নিয়মিত ইনফ্যান্ট্রি ব্রিগেড গঠন করার পরিকল্পনা নিতে হবে। নিয়মিত বাহিনীর বাকি সদস্যরা সেক্টর ট্রুপস হিসেবে স্থানীয় কমান্ডারদের অধীনে থাকবে। তাদের মূল দায়িত্ব হবে গেরিলাদের জন্য বেস তৈরি করে তাদের ট্রেনিং দেওয়া এবং দেশের ভেতরে ছোট ছোট গ্রুপে তাদের ইন্ডাক্ট করা। গেরিলাদের অপারেশন কোঅর্ডিনেট করার দায়িত্ব থাকবে সেক্টর কমান্ডারদের উপর। সেক্টর কমান্ডারদের সাহায্যের জন্য গেরিলা অ্যাডভাইজার নিয়োগ করা হবে। সমগ্র বাংলাদেশের রণাঙ্গনকে তিনি 11টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্টরের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন একজন সেক্টর কমান্ডার। সেক্টরগুলির হেডকোয়ার্টার্স স্থাপিত হবে বাংলাদেশের বিভিন্ন মুক্তাঞ্চলে। সেক্টরগুলি হবে গেরিলার যুদ্ধের মূল ভিত্তি, কারণ বাংলাদেশের মতো এত বড় একটি থিয়েটার অর্থাৎ দেশব্যাপী রণক্ষেত্র রয়েছে অসংখ্য নদী, নালা ও ব্যাপক দূরত্ব। কেন্দ্রীভূতভাবে দৈনন্দিন যুদ্ধ পরিচালনার জন্য যে যুক্ত সামরিক দফতর, সদর দফতর, উপযুক্ত সামরিক অফিসার ও স্টাফ, যোগাযোগ ব্যবস্থা, সম্পদ এবং সম্মতি প্রয়োজন তা সংগ্রহ করা সম্ভব নয়। আমার থাকবে 10 জন অফিসার বিশিষ্ট একটি ক্ষুদ্র সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার্স। এত বড় একটি বিরাট অঞ্চলব্যাপী সামগ্রিক যুদ্ধে একটিমাত্র কেন্দ্র থেকে দৈনন্দিন আদেশ নির্দেশ প্রেরণ করা ও সে অনুযায়ী যুদ্ধ পরিচালনা শুধু অসম্ভবই নয়, অবাস্তবও বটে। তাই আমি আমার কমান্ডারদের কাছে আমাদের জাতীয় লক্ষ্য, আমাদের রাজনৈতিক ও সামরিক বিবেচ্য বিষয়ের সঠিক মূল্যায়ন এবং শত্রুর বিরুদ্ধে আমাদের কার্যক্রমের কোন কোন পথ উন্মুক্ত রয়েছে ইত্যাদি বিষয়ে সঠিক চিত্র তুলে ধরার জন্য যথাশীঘ্র সম্ভব সেক্টর কমান্ডারদের একটি জরুরি বৈঠক তলব করার চিন্তাভাবনা করছি।